ভূতের গল্প আমি অনেক শুনেছি, ভূতের গল্প বইতে পড়েছিও আমি অনেক, পড়তে ভালো লেগেছে সেগুলো। কিন্তু ভূত প্রেতে আমার কখনো বিশ্বাস হয়নি, নিজেও কখনো ভূত দেখিনি, তাই ভূতের গল্প শুনে কখনো ভয় পাইনি। ভেবেছি ওসব গাল গল্প। কিন্তু জীবনে একবার আমি ভূত দেখেছিলাম, একেবারে জ্যান্ত ভূত। সেই জ্যান্ত ভূতের কথা ভাবলেই এখনো ভয়ে গা ছমছম করে। মনে হয় যারা ভূতের গল্প বিশ্বাস করে না তাদের গল্পটা শোনাই। নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন ভয়ে ভয়ঙ্কর ইউটিউব চ্যানেল এবং মৃণাল দেবনাথ ফেসবুক পেজের স্যাটারডে ডাস্কের অনুষ্ঠান। আজ পরিবেশিত হচ্ছে শিহরণ জাগানো একটি ছোট্ট গল্প, জ্যান্ত ভূতের গল্প। গল্পটি লিখেছেন বিমল মিত্র। গল্প পাঠে আমি মৃণাল দেবনাথ, মিউজিক দীপরাজ। শেষ পর্যন্ত শুনতে থাকুন শিহরণ জাগানো রহস্যাবৃত এই ছোট্ট গল্পটি, জ্যান্ত ভূতের গল্প। ভূত দেখার ঘটনা সেই আমার প্রথম আর শেষবার। এবার ঘটনাটা বলি। আমরা চার বন্ধু দিনের মধ্যে সবসময় প্রায় একসঙ্গেই থাকতুম। আমি, শতদল, বঙ্কু আর ভূত। আমরা তিনজনে একই পাড়ায় থাকতুম। আর ভূতর কেউ ছিল না, সে থাকতো ভবানীপুরে একটা মেসে। আমরা চারজনই একটু ডানপিটে স্বভাবের ছেলে ছিলুম। মরা পোড়ানো আমাদের একটা প্রধান কাজ ছিল। তাছাড়া যাত্রা থিয়েটারের দল ছিল আমাদের। রাত জেগে জেগে আমরা যাত্রা থিয়েটার করতুম বলে আমাদের বাড়িতে বকুনি খেতে হতো খুব। তবু আমরা সেসব কেয়ার করতুম না। আর ভূতর এক পিসে মশাই থাকতো গ্রামে। সেখান থেকে মানি অর্ডারে ভূতর নামে টাকা আসতো লেখাপড়ার খরচ চালাবার জন্যে। যাত্রা করে যখন বাড়ি ফিরতুম তখন অনেক রাত হয়ে যেত। সেদিন আর ভূত ভবানীপুরের মেসে ফিরে যেতে পারত না। আমাদের কারো বাড়িতেই শেষ রাতটা শুয়ে কাটাতো। তারপর ভোর হতে না হতেই আবার হেঁটে হেঁটে তার মেসে চলে যেত। আমাদের মা বাবারা জেনেই গিয়েছিল যে আমাদের ভবিষ্যৎ অন্ধকার, তাই আমরা যা খুশি করতাম, কারোর উপদেশ বা আদেশ শুনতুম না। এমনি করে যখন আমরা আড্ডা দিয়ে বেড়াতুম তখন একদিন রাত 2টোর সময় ভূত আমাকে ডাকতে এলো। আমি তখন নাক ডাকিয়ে ঘুমোচ্ছি। ভূত এসে বাইরে থেকে আমার নাম ধরে ডাকতে লাগলো। ভূতর গলা শুনে আমার ঘুম ভেঙে গেল। জানালা খুলে বললাম, কে রে ভূত? ভূত বলল, হ্যাঁ রে, তুই একবার বাইরে আয় না, খুব জরুরি একটা দরকার আছে রে। আমি বাইরে এলাম। বললাম, কি রে, এত রাত্রিরে কি জরুরি দরকার? ভূত বলল, তুই একটা গামছা নিয়ে আয়, শ্মশানে যেতে হবে, আমাদের মেসের করুণাদা মারা গেছে। করুণাদা মানে করুণাকান্ত বিশ্বাস ভূতদের মেসে থাকতো আর কলেজে পড়তো। আর শনিবার করে দেশে যেত। আর রবিবারটা সারাটা দিন দেশের বাড়িতে কাটিয়ে সোমবার সকালে এসে আবার কলেজ করত। বললাম, আজ তো শনিবার, করুণাদা দেশে যায়নি? ভূত বললে, না রে, ওই শরীরটা খারাপ ছিল বলে দেশে যায়নি। তো কিসে মারা গেল? ও হার্ট ফেল করে। মেসের অন্য লোকেরা কেউ নেই, সবাই যে যার দেশে চলে গেছে। শ্মশানে যাবার লোক পর্যন্ত কেউ নেই, তাই তোদের ডাকতে এসছি। এখন শতদল আর ওই মঙ্কুর বাড়িতে গিয়ে তাদের ডাকতে হবে। এরকম ঘটনা আগেও অনেক ঘটেছে। মরা পোড়ানোকে আমরা একটা সমাজ সেবা বলে মনে করতাম। পৃথিবীতে যাদের কেউ নেই তাই তাদের জন্যে আমরা ছিলাম।
বাড়ির ভেতর থেকে একটা গামছা নিয়ে এসে বললুম, চল। আমি আর ভূত শতদলের বাড়িতে গেলুম। তাকে ডাকতে সেও একটা গামছা নিয়ে বেরিয়ে এলো। তারপর গেলুম বঙ্কুর বাড়িতে, সেও গামছা নিয়ে তৈরি হয়ে এলো। শীতকালের রাত, কনকনে ঠান্ডা হাওয়া। আমরা চারজন সেই ঠান্ডাতে হি হি করে কাঁপতে কাঁপতে চললাম ভবানীপুরে ভূতদের মেসের দিকে। আমি ভূতকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে, করুণাদার বাড়িতে একটা খবর দিয়েছিস তো? ভূত বললে, করুণাদার বাবাকে একটা টেলিগ্রাম করে দিয়েছি, কিন্তু তারা টেলিগ্রাম পেতে পেতে তো অনেক দেরি হয়ে যাবে, তাই আর অপেক্ষা করতে চাইনি। দেশে করুণাদার থাকার মধ্যে আছে একমাত্র ওই বুড়ো বাবা, কিন্তু বাবা বুড়ো মানুষ কি এত তাড়াতাড়ি আসতে পারবে? করুণাদার ভাই বোন তো কেউ নেই। আমরা ভাবতে লাগলাম, তা বটে, ততক্ষণ তো অপেক্ষা করা চলবে না, তাই দাহকর্মটা তাড়াতাড়ি সেরে নেওয়াই ভালো। প্রথমে আমরা গেলুম একটা দড়ির খাটিয়া কিনতে। দামটা ভূতই দিল। সেই খাটিয়া মাথায় করে নিয়ে ভূত আমাদের আগে আগে চলতে লাগলো। ভূতদের মেসটা একটা একতলা বাড়িতে। আমরা আগে অনেকবার ভূতদের মেসে এসেছি। চারজন ছেলে থাকতো একটা ঘরে। ঘরটাও ছোট, বাড়িটাও পুরনো। পালা করে সবাই রান্না বান্না করে খেত। আমরা যখন বাড়িটার ভেতরে গেলাম, তখন দেখি করুণাদার সমস্ত মৃতদেহটা এক কোণে চাদরে মুখ ঢাকা অবস্থায় পড়ে আছে। ভূত বললে, আয় আমরা সবাই মিলে করুণা দাদাকে ধরে ওই খাটিয়ার ওপরে তুলি। করুণাদা এমনিতেই পাতলা মানুষ, বেশি মোটা সোটা নয়। আমাদের তুলতে বেশি কষ্ট হলো না। তারপর ভূত ঘরটার সদর দরজায় তালা লাগিয়ে দিয়ে বললে, এইবার খাটিয়াটা কাঁধে তোল তোল তোল। খাটিয়াটা আমরা চারজন মিলে একসাথে ধরে কাঁধে তুলতে তুলতে আমরা সমস্বরে বলে উঠলুম, বলহরি বল, বলহরি হরিবল, বলহরি হরিবল, বলহরি হরিবল, বলহরি হরিবল। এই রকম চেঁচিয়ে বলতে বলতে আমরা গলি ছেড়ে বড় রাস্তায় পড়লুম। বড় রাস্তাটা দিনের বেলায় লোকের আর ট্রাম বাসের ভিড়ে চলা যায় না, কিন্তু এখন রাত প্রায় 3টে, তাই একেবারে ফাঁকা। আমাদের চলতে কোনো কষ্ট হলো না, শুধু বড্ড শীত করতে লাগলো। কিন্তু শ্মশান বেশি দূরে নয়। একবার সেখানে পৌঁছতে পারলে চিতার আগুনে গা গরম হয়ে যাবে। ওই আশায় আমরা করুণা দাদাকে নিয়ে তাড়াতাড়ি চলতে লাগলাম। হাজরা রোডের মোড়ে আসতেই ভূত বলল, এই তোমরা এইটুকু রাস্তা 3 জনে বয়ে নিয়ে চলো, আমি ততক্ষণে দৌড়ে শ্মশানে গিয়ে সব ব্যবস্থা করে রাখি গে। আমরা রাজি হয়ে গেলাম। মরা পোড়ানোতে আমরা সেই বয়সেই ওস্তাদ হয়ে গিয়েছিলাম। কাঠ কিনতে, পুরুত মশাইকে ডেকে আনতে অনেক সময় নষ্ট হয়। তার চেয়ে আগে যদি একজন সব ব্যবস্থা করে রাখে, তাহলে অনেক সময় বাঁচে। আমরা বললাম, তাই যা, তুই দৌড়ো দৌড়ো। শতদল সামনের দিকে ছিল। সে একলা খাটিয়ার মাঝখানে কাঁধ দিয়ে কোনো রকমে লাশটা বয়ে নিয়ে চলতে লাগলো। তার গায়ের জোর অনেক বেশি ছিল। যখন আমরা শ্মশানে পৌঁছলাম, তখন ভেবেছিলাম পুরুত ডেকে কাঠ কিনে ভূত আমাদের জন্যে সেখানে তৈরি হয়ে আছে। আমরা শুধু পৌঁছবো আর লাশ পোড়ানো শুরু করে দেব। কিন্তু কোথায় কি, ভূতর দেখা নেই। ভাবলাম ভূত বোধহয় শীতের চোটে বাইরে গরম চা খেতে গেছে। কিন্তু না, আমরা বাইরে গিয়ে অনেক খোঁজাখুঁজি করলাম, অনেক ডাকাডাকি করলাম, কোথাও ভূতর দেখা নেই। অনেকক্ষণ 3 জনে তার জন্য অপেক্ষা করেও ভূতর দেখা পেলাম না। আমরা জানতাম ভূত খুব কাজের ছেলে, বিশেষ করে মরা পোড়াবার ব্যাপারে। যতবার ভূতর সঙ্গে মরা পোড়াতে শ্মশানে এসেছি, ততবার যা কিছু করবার সেই সব কিছু করেছে। কাঠ কেনা থেকে আরম্ভ করে মুখে আগুন দেওয়া পর্যন্ত সমস্ত কিছু। ভাবলাম নিশ্চয়ই সে এখনই এসে পড়বে।
নিশ্চয়ই সে কোনো একটা ব্যাপারে কোথাও আটকে পড়েছে। শতদল বললে, আর একটু অপেক্ষা করা যাক, ভূত ফিরলে তখন কাঠ কিনতে পারবো। ও সব কাজ তো বরাবর ভূতই আগে করেছে, ও সব জানে। অনেকক্ষণ পর্যন্ত যখন ভূত এলো না, তখন বঙ্কু বলল, বোধহয় এখানেই কোথাও, ও আশেপাশে কোথাও ঘুমিয়ে পড়েছে, যা শীত, ও মনে হয় ঘুমিয়ে পড়েছে। এই বলে বঙ্কু চিৎকার করে ডাকতে লাগলো, এই ভূত, ভূত, ভূত আছিস? এই ভূত! কেউ সে ডাকে সাড়া দিল না। শ্মশানের ভেতরে তখন আরও 2-3টে চিতা জ্বলছিল। আমরা সেই চিতার পাশে গিয়ে দাঁড়িয়ে আগুনে গা হাত পা গরম করতে করতে ভূতর জন্য অপেক্ষা করতে লাগলাম। আমাদের খুব রাগ হতে লাগলো ভূতর ওপর। সেই আমাদের বাড়ি থেকে ডেকে আনলে, আর সে নিজেই কিনা ডুব মারলে। অথচ করুণাদা আমাদের কেউ নয়, বন্ধু তো নয়ই, বরং ভূতরই বলতে গেলে এক মেসের সঙ্গী। ভূত যদি আমাদের ডাকতে না আসতো, আমাদের দায় পড়েছিল করুণাদাকে এত কষ্ট করে এই শীতের কনকনে ঠান্ডার মধ্যে শ্মশানে নিয়ে আসতে। কিন্তু ঘড়িতে যখন ভোর 4টে বাজল, তখন আর অপেক্ষা করতে পারা গেল না। আমি তখন চলে গেলুম কাঠ কিনতে, আর শতদল গেল পুরুত মশাইকে ডাকতে। যখন আমি কাঠ কিনে নিয়ে এসেছি, তখন পুরুত মশাইও এসে হাজির। শ্মশানের ডোমদেরও ডাকা হলো। তারা চিতা সাজাতে লাগলো। চিতা সাজানো হয়ে যাওয়ার পর তারা শেষকালে করুণাদাকে গঙ্গার জল ছিটোবার জন্য তার মুখের ঢাকাটা খুলে ফেলল। আমরা মরার মুখের দিকে চেয়ে চমকে উঠেছি। এ কার মুখ? এ তো করুণাদার মুখ নয়, এ তো ভূতর মুখ। শতদল বললে, আরে এ তো ভূত, এই তো ভূত, এ তো ভূতর মরা। আমরা সবাই অবাক। আমরা কি তাহলে এতক্ষণ ভূতর মরাকে কাঁধে করে বয়ে এনেছি? আমরা ভয়ে আরো কাঁপতে লাগলাম। আর দাঁড়ালাম না সেখানে। আদি গঙ্গায় ঝাঁপ দিয়ে সাঁতরে ওপারে উঠে যে যার বাড়ি চলে এলাম। ভূতর মরা পড়ল কি পড়ল না তা দেখবার সাহস আমাদের আর রইল না। এরপর থেকে কেউ ডাকতে এলেও আর কারো মরা পোড়াতে কখনো যায়নি।